50% যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলাচলের নির্দেশ জারি করেছে রাজ্য। কিন্তু নবান্নের নির্দেশিকার সম্পূর্ণ বিপরীত ছবি লোকাল ট্রেনে। বিধিনিষেধের প্রথম দিনে লোকাল ট্রেনের ভিড় কয়েক গুণ বাড়ালো উদ্বেগ। বিধাননগর, দমদম, মধ্যমগ্রাম, বেলঘরিয়া, বারাসত, আগরপাড়া, সোদপুর কিংবা বিধাননগর, দমদম, মধ্যমগ্রাম, বেলঘরিয়া, বারাসত, আগরপাড়া, সোদপুর কিংবা খড়দহ সব স্টেশনেই বাদুড়ঝোলা ভিড় নিয়ে ছুটল লোকাল ট্রেন। বাদুড়ঝোলা বিল, কারণ বনগাঁ শিয়ালদা শাখা হচ্ছে অন্যতম শাখা। অন্যদিকে বসিরহাট হাসনাবাদ যেই শাখা রয়েছে শিয়ালদা থেকে, সেই শাখাটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ শাখা। আর তার সংযোগস্থল বারাসাত স্টেশন। একদিকে যেমন করোনা প্রকোপ বাড়ছে, অন্যদিকে ওমিক্রনের প্রকোপ বাড়ছে। সেখানে দাঁড়িয়ে এই নবান্নের নির্দেশিকা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সাধারণ মানুষ মানবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে। এই তো যাত্রী 50% দেখতে পাচ্ছেন না কি? ক্যানিং, মগরাহাট, বজবজ, উত্তর 24 পরগনার মতো দক্ষিণ 24 পরগনার স্টেশনে স্টেশনে একই ছবি। খড়গপুর থেকে আরামবাগ, ব্যান্ডেল থেকে বেথুয়া রহরি, সর্বত্রই উদ্বেগের ছবি ধরা পড়ল। লোকাল ট্রেন 50% যাত্রী নিয়ে যাতায়াত করবে, কিন্তু এই 50% যাত্রী নির্ধারণ করবে কে? কারণ খড়গপুর স্টেশনে সকালে যে চিত্র দেখা গেল তাতে 50% যাত্রী তো দূরের কথা, মানুষ পাশাপাশি ঠাসাঠাসি করে বসে আছেন। হয়রান হয়ে যাচ্ছে, বিনা টিকিট ছেলে উঠে যাচ্ছে ট্রেন, বাল লাইনতে ছুটে গিয়ে ট্রেনে উঠতে হচ্ছে। এগুলো কি সঠিক? এমনকি রেল যাত্রীদের অনেকের মুখেই দেখা গেল না মাস্ক। করোনা আবহে রাজ্যে দীর্ঘদিন গড়ায়নি লোকাল ট্রেনের চাকা। সোমবারের বাদুড়ঝোলা ভিড়ের ছবি ফের তুলে দিল প্রশ্ন। রিপাবলিক বাংলা। কড়া বিধিনিষেধের প্রথম দিনেই উদ্বেগের ছবি লোকাল ট্রেনে। শিখে 50% যাত্রী নিয়ে ট্রেন চলাচল এবং সামাজিক দূরত্ব বিধি। করোনার বাড়বাড়ন্তেও ধরা পড়ল অসচেতনতার ছবি। আতঙ্ক বাড়াচ্ছে করোনার গ্রাফ। সংক্রমণের হ্রাস টানতে রাজ্যে ফিরেছে কড়া বিধিনিষেধ, কিন্তু সরকারি নির্দেশের সম্পূর্ণ উল্টো ছবি লোকাল ট্রেনে। 10টা 12-তে বারুইপুর লোকাল শিয়ালদা থেকে রওনা দিয়েছে বারুইপুরের উদ্দেশ্যে। ট্রেনের ভিতরে রয়েছে আমরা, সেইখানে নিত্যযাত্রীদের সাথে তো কথা বলবোই। সরাসরি রিপাবলিক বাংলার পর্দাতে আমরা তুলে ধরছি বারুইপুর লোকালের ভিতরের ছবিটা। সরকার গাইডলাইন বেঁধে দিয়েছে 50% যাত্রী উঠতে পারবেন। এবার সিদ্ধান্ত কে নেবে, কে 50%-এর ভিতর আর কে 50%-এর বাইরে? সব আসনেই যাত্রীরা বসে আছেন, এমনকি যাত্রীদের দাঁড়িয়ে পর্যন্ত যেতে হচ্ছে। কর্মস্থলে যেতে হবে, সেখানে আমরা কি করে 50% ট্রেন চলবে বলুন? ট্রেনে লোক থাকবে, সেখানে তো 50% সম্ভব নয়। না, ওটা তো সম্ভব হচ্ছে না দাদা, কেউ তো মানছে না সেরকমভাবে। 50% মানুষের মধ্যে 75% ট্রেনের মধ্যেই আছে। কারণ আমরা স্টুডেন্ট, টিউশন পড়াতে হয়, টিউশন আছে, তাই যাচ্ছি। শিয়ালদা শাখার মতোই হাওড়াতেও লোকাল ট্রেনের ছবিটা একই। পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলা, এই নিয়ম মেনে চলা কার্যত অসম্ভব। যাত্রীরা জানাচ্ছেন যে এই নিয়ম করলেও তার নজরদারি কোনোভাবেই সম্ভব হচ্ছে না। লোকাল ট্রেন যাত্রী থেকে শুরু করে সাধারণ সব ধরনের মানুষই সরকারের জারি করা গাইডলাইন্স তারা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। করোনাকালে একসময় দীর্ঘদিন গড়ায়নি লোকাল ট্রেনের চাকা। সোমবার বিধিনিষেধের প্রথম দিনের ছবিতে ফের ওঠে প্রশ্ন। রিপাবলিক বাংলা। দিনভর যাত্রী দুর্ভোগ, সেই দুর্ভোগের জেরে অবশেষে সিদ্ধান্ত বদল। সন্ধে 7টার বদলে শেষ ট্রেনের সময়সীমা রাত্রি 10টা পর্যন্ত করা হলো। রিপাবলিক বাংলাকে প্রথমে পূর্ব রেলের সিপিআরও জানান, রাজ্যের নির্দেশ এলে সময়সূচির বদল ঘটানো হবে। এরপর নবান্নের পক্ষ থেকে নির্দেশিকা জানানো হলে সময়সূচির বদল ঘটে। পূর্ব নির্ধারিত সূচি মতোই নির্বাচন হবে 4 পুরসভার। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই গাইডলাইন প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। সোমবার রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয় কমিশনের।
করোনা পরিস্থিতির জেরে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। তবে পূর্ব নির্ধারিত সূচি মেনেই 22শে জানুয়ারি নির্বাচন হবে 4 পুরসভার। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের ডিজি, স্বাস্থ্য সচিব সহ সরকারি আধিকারিকদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরে কোভিড গাইডলাইন প্রকাশ করেছে কমিশন। জানানো হয়েছে রোড শো করা যাবে না, বাইক সাইকেল নিয়ে মিছিল নয়, বাড়ি বাড়ি প্রচার করতে পারবেন প্রার্থীরা, প্রার্থীদের সঙ্গে থাকতে পারবেন 5 জন। রাজনৈতিক দলগুলি মিটিং করতে পারবে, তবে সর্বোচ্চ 500 জন থাকতে পারবে মিটিংয়ে। 72 ঘন্টা আগে শেষ হবে প্রচার। ভোট গ্রহণের একদিন আগে স্যানিটাইজ করতে হবে নির্বাচন কেন্দ্র। ভোট কেন্দ্রের ভিতরে মাস্ক বাধ্যতামূলক। কোভিড আক্রান্তরা শেষ 1 ঘন্টায় ভোট দিতে পারবেন। রাজনৈতিক দলগুলির মতামত না নেওয়ায় রাজ্য নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন বিজেপি ও সিপিএম নেতারা। সমর্থনযোগ্য কি বিরোধিতা, এই প্রশ্ন কিন্তু আজকের রাজনীতিতে অপ্রাসঙ্গিক পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন করার। নির্বাচন কমিশন এটা নয়, এটা রাজ্য সরকারের একটা দপ্তর, তৃণমূল কংগ্রেসের ফ্রন্টাল অর্গানাইজেশন। তারা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন করার, সুতরাং নির্বাচন হবে। সেই নির্বাচনে অংশগ্রহণ করাটা বিরোধী রাজনৈতিক দলের চয়েস হয়তো নয়, কিন্তু কম্পালশন। 22শে জানুয়ারি ভোটের সিদ্ধান্ত আগেই ওরা জানিয়েছে, কিন্তু আমরা তখন আপত্তি করিনি। কিন্তু আমরা কথাটা স্পষ্ট বলেছি যে এটা সর্বদলীয় কোনো বৈঠকের সিদ্ধান্ত হয়নি। শাসক দল, রাজ্যের সরকার, রাজ্যের প্রশাসন, নির্বাচন কমিশন তারা মিলে ঠিক করেছেন 22শে জানুয়ারি। 22শে জানুয়ারি কোনো সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত নয়। করোনা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ না হয় তাহলে কিভাবে 4 পুরসভার নির্বাচন হবে তা নিয়ে প্রশ্ন রয়েই গেল। রিপাবলিক বাংলা। এবার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শান্তনু ঠাকুর। সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী গ্রুপ ছাড়ায় জল্পনা। বিস্ফোরক বার্তা দিলেন তিনি। রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শান্তনু ঠাকুর বললেন, আমি বাজি নয় বোমা ফাটাবো, সময় মতো সব জানাবো। ইতিমধ্যেই বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শান্তনু ঠাকুর। সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি গ্রুপ ছাড়ায় জল্পনা বেড়েছে। আমরা এই নিয়ে আমাদের ইনপুট এডিটর, অ্যাসিস্ট্যান্ট ইনপুট এডিটর তিনি কথা বলেছিলেন ঈশানদেব চট্টোপাধ্যায় শান্তনু ঠাকুরের সঙ্গে। তিনি কি জানিয়েছেন শুনবো। শান্তনুবাবু নমস্কার, আমি রিপাবলিক বাংলা থেকে ঈশান বলছি। আমরা খবর পাচ্ছি যে আপনি বিজেপির বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ আজকে ছেড়ে বেরিয়ে গেছেন। এই বিষয়টা নিয়ে একটু বলবেন, যদি ছেড়ে বেরিয়ে থাকেন কেন বেরিয়েছেন? না, কেন বেরিয়ে গেছি সেটা সময় মতো জবাব দেবো, এখন বলবো না। এখন বেরিয়ে গেছি আমি এটুকু বললাম, আর সময় মতো জবাব পেয়ে যাবেন যে কি করবো না করবো, সব সময় মতো জবাব পেয়ে যাবেন। শান্তনুবাবু আরেকটা প্রশ্ন করব। শোনা যাচ্ছে, বিজেপি সূত্রেই এই খবর আসছে যে বর্তমানে রাজ্য নেতৃত্বের একাংশের কার্যকলাপ সম্পর্কে আপনার কিছু ক্ষোভ রয়েছে এবং আপনার সংসদীয় ক্ষেত্র বনগাঁ যে জেলা কমিটি, সেই জেলা কমিটির সভাপতি এবং অবজারভার এইসব নিয়োগ নিয়ে আপনার সঙ্গে আলোচনা করা হয়নি। এই বিষয়গুলো কি ঠিকই? আমি আগে আপনাদের দেখুন কিছুই বলবো না। আমি একবারে আমি বাজি ফাটাতে চাই না, আমি বম ফাটাতে চাই। ঠিক আছে? আচ্ছা, আর কবে মানে বাজি ফাটাবো না আপনাদের এভাবে বলে, বাজি ফাটাতে চাই না, আমি একবারে বম ফাটাতে চাই। সেটা সময় হলে জানবেন। কিন্তু আপনার ক্ষোভ আছে কিনা সেটা কি জানাবেন? না, সেটা সময় হলে আমি জানাবো। আমি সমস্ত কিছু জানাবো আপনার। আমি তো বললাম আমি বাজি ফাটাতে চাইছি না, আমি বম ফাটাবো। আমি বম ফাটানো মানুষ, আমি বম ফাটাতে চাই। আমরা এই নিয়ে কথা বলবো। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাবো। জানতে চাইবো যে শান্তনু ঠাকুর তিনি বলেছেন তিনি বাজি ফাটাবেন না, তিনি বোমা ফাটাবেন। বড়সড় কোনো ধামাকার একটা অ্যাপ্রিহেনশন কি থেকে যাচ্ছে? দেখুন, এই বিষয়টা আমার কাছে সম্পূর্ণভাবে আপনাদের কাছ থেকেই শুনছি। আমার কোনো নলেজ নেই, মানে এই পর্যন্ত আমি জানি না। শান্তনুবাবু, আমি শুনেছি তিনি পশ্চিমবঙ্গে গতকাল কি গত পরশু এসছেন, এইটুকুনি আমি জানি। দিল্লিতে ছিলেন বিভিন্ন কাজে এবং অনেকগুলো প্রচারেও ব্যস্ত ছিলেন সর্বভারতীয়। উনি গ্রুপ লেফট হয়েছেন সেটা জানেন কি? সেটাও আপনাদের এখান থেকেই আমি শুনলাম যে আপনারা বললেন যে উনি বিজেপির কয়েকটা গ্রুপ থেকে বেরিয়ে গেছেন এবং এই বাজি এবং বোমার কথাও আপনাদের কাছেই শান্তনুবাবুর শুনলাম। কিন্তু এই প্রসঙ্গে আমি এইটুকুনি বলতে পারি যে এটা কারণ নিশ্চয়ই শান্তনুবাবু যথাসময়ে দেবেন বা বলবেন, কিন্তু
এই প্রসঙ্গে মনে রাখা দরকার শান্তনুবাবু এমন একজন নেতা যিনি সমগ্র মতুয়া সমাজকে তিনি রিপ্রেজেন্ট করছেন, তাদের হয়ে সামনে থেকে লড়ছেন এবং তিনি কিন্তু কবজির জোরে নিজের সিট জিতেছিলেন এবং শুধু একবার নিজে এমপি জিতেছেন তাই নয়, পরবর্তী ক্ষেত্রে তার যে এমপি ক্ষেত্র 7টি বিধানসভা তার মধ্যে 6টিতে জিতিয়ে এনেছিলেন বিজেপির ক্যান্ডিডেটদের। এটাও একটা বিশাল বড় সাফল্য শান্তনুবাবুর। সুতরাং শান্তনুবাবুর এই সাফল্য বনগাঁ এবং সেই সংলগ্ন এলাকা এবং রানাঘাটের যে জিত, তার জন্য অনেকাংশেই বহু অংশেই শান্তনুবাবুর ইনফ্লুয়েন্স দায়ী। সেই ক্ষেত্রে বিজেপি তো আছেই, কিন্তু বিজেপির হয়ে শান্তনুবাবু যে কাজ করেছেন সেটা অনস্বীকার্য এবং তিনি যদি কোনো কারণে ক্ষুব্ধ হন সেটা দলের পক্ষে খুব চিন্তাজনক এবং আমার মনে হয় দল নিশ্চয়ই সেটা বসে মিটিয়ে নেবে। এই পর্যন্তই আমার জানা আছে বা আমি বলতে পারি, এছাড়া আমার কোনো প্রত্যক্ষ এই ব্যাপারে নলেজ নেই। কিন্তু মতুয়াদের মুখ শান্তনু ঠাকুর, তাদের অত্যন্ত প্রিয় শান্তনু ঠাকুর, সেখান থেকেও তো একটা বড়সড় প্রভাব পড়তে পারে যদি তিনি এভাবে বিজেপির সমস্ত গ্রুপ লেফট হয়ে যান। না, নিশ্চয়ই সেটা পড়বে এবং বিজেপির যে রাজ্য নেতৃত্ব, বর্তমান রাজ্য নেতৃত্ব, তারা নিশ্চয়ই এই বিষয়ে চিন্তা ভাবনা করবেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তাঁর তরফ থেকে তিনি জানাচ্ছেন যে দল যদি কোনো রকম ক্ষোভ তার মধ্যে থেকে থাকে এবং তিনি যদি গ্রুপ লেফট হয়ে থাকেন, যেটা তিনি ইতিমধ্যেই জানিয়েছেন শান্তনু ঠাকুর নিজে, সেটা চিন্তার বিষয় এবং সেই জায়গা থেকে সংগঠনকে দৃঢ় করার জন্য আগামী সময় কথা বলার প্রয়োজন রয়েছে বলেও তিনি বললেন। বিজেপি প্রার্থীদের বসিয়ে রেখে তৃণমূল প্রার্থীদের মনোনয়ন জমা না নেওয়ার অভিযোগ পদ্ম শিবিরের। প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ বিজেপি প্রার্থীদের। মনোনয়ন জমাকে ঘিরে উত্তেজনা ছড়ালো বিধাননগর মহকুমা শাসকের দফতরে। পুর নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে বিশৃঙ্খলা। বিজেপির বিক্ষোভে তেতে উঠল বিধাননগরের মহকুমা শাসকের দফতর। আসছে 10 মিনিটের মধ্যে বেরিয়ে চলে আছে, আমাদের ঘন্টার পর ঘন্টা কেন বসে রাখা হচ্ছে? কতক্ষণ থাকতে পারে? দেবরাজ চক্রবর্তী ঢুকলো 10 মিনিটের মধ্যে নমিনেশন দিয়ে বেরিয়ে গেল, আমাদের কেন বসে রাখা হচ্ছে ঘন্টা পর ঘন্টা? দেবরাজ আমি নাম করে বসে উড়িয়ে এলেন, চলে গেলেন, আমরা বসে আছি 4 ঘন্টা ধরে। এইটাই মানুষ আজকে দেখছে, পশ্চিমবঙ্গের মানুষ এটাই উপলব্ধি করছে, আমাদের ভয় পাচ্ছে। শাসক দলের পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধেও সরব হয়েছে বিজেপি। কৃষ্ণা চক্রবর্তী এবং অন্য প্রার্থীরা বসে কি করছে? বিজেপি প্রার্থী হিসাবে আমার দল এর উত্তর চাই। এসপি অফিসে বসে নেতা মন্ত্রীরা ক্যান্ডিডেটদের কি করছে? কিসের প্ল্যানিং চলছে? কিসের জন্য? কেন এসপি অফিসে এরা বসে আছে, আমরা নিচে বসবো? গেরুয়া শিবিরকে কটাক্ষ করে তোপ দেখেছে তৃণমূল। ওরা প্রেসে বেঁচে আছে, আমি বিধানসভার আগে থেকে বলছি, ওদের অস্তিত্ব প্রেসে, এর বাইরে কোথাও নেই। আমি তো বলছি ওদের সব নেতারা আসুক, করুক, ঘুরে বেড়াক, প্রচার করুক, আলটিমেটলি মানুষ যাদের পরিত্যাগ করেছে তাদের আর কি আছে। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে আসরে নামেন প্রশাসনিক কর্তারা। রিপাবলিক বাংলা। করোনার বাড়বাড়ন্ত রুখতে সোমবার থেকেই রাজ্যে করা হলো বিধিনিষেধ, কিন্তু পুরভোটের মনোনয়ন জমাকে ঘিরে শিখে উঠল কোভিড বিধি। যারা নিয়ম তৈরি করেন তারাই নিয়ম ভঙ্গ করায় উঠছে প্রশ্ন। শিলিগুড়ি থেকে আসানসোল, চন্দননগর থেকে বিধাননগর, সরকারের নির্দেশ উপেক্ষা করে সোমবার শেষ দিনে মনোনয়ন পেশে এভাবেই পথে নামলেন প্রার্থী থেকে রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা। মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে কোভিড বিধিকে থোড়াই কেয়ারের অভিযোগ বেশি উঠল শাসক দলের বিরুদ্ধে। ঊর্ধ্বমুখী সংক্রমণে হ্রাস টানতে রাজ্যে ফিরেছে কড়া বিধিনিষেধ, কিন্তু প্রার্থী ও রাজনৈতিক দলের উৎসাহী কর্মী সমর্থকদের জমায়েতে কার্যত বোঝার উপায়ই ছিল না রাজ্যে চলছে বিধিনিষেধ। ভোটে জিতে জনপ্রতিনিধি হবেন তারা,
তবে করোনার রক্তচক্ষুর আবহে মনোনয়ন জমা দিতে সেই প্রার্থী ও তাদের অনুগামীদের উদাসীনতায় উঠছে প্রশ্ন। রিপাবলিক বাংলা। শুরু হলো 15 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণ। কলকাতার 16টি স্কুলে টিকা নিলেন পড়ুয়ারা। চেতলা গার্লস হাই স্কুলে টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুর নিগমের উদ্যোগে শেখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে সেখানে কিন্তু ভ্যাকসিনেশন শুরু হয়ে গেল। সেখানে 550 জন ছাত্রী রয়েছে মূলত যারা 15 থেকে 18 বছর বয়সী। প্রথম দিন ভ্যাকসিনেশনের জন্য সেখানে বেছে নেওয়া হয়েছে 120 জন ছাত্রীকে। শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে এদিন একাদশ শ্রেণীর পড়ুয়াদের টিকা দেওয়া হয়। বিভিন্ন স্লটে স্টুডেন্টদের আসতে বলেছি, টাইমটা নির্দিষ্ট করে দিয়েছি যাতে এই কোভিড প্রোটোকলটা আমরা মেনটেন করি, ডিস্টেন্সিংটা মেনটেন করা যায়, ওভারক্রাউড না হয়। চেতলা গার্লস হাই স্কুলে টিকাকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র। টিকা কর্মসূচির উদ্বোধন করেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্য ডিপার্টমেন্ট এবং রাজ্য সরকার থেকে আমাদের কাছে যা নির্দেশ এসছে, বিশেষ করে রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে যে নির্দেশে, তাতে আমাদের 15 থেকে 18 কোভ্যাক্সিন এই ডোজটা দেওয়ার জন্য আজকে আমাদের কাছে নির্দেশ এসছে এবং আমরা এটা দিচ্ছি। সরকারের উদ্যোগে খুশি পড়ুয়ারা। ভালো হলে এবার আমাদের একটা সুবিধাও হবে স্কুলে আসতে, তারপর একটু লোকজনের সাথে একটু মিশতে, ভয়ও থাকবে না ভ্যাকসিন নেওয়ার পর। অনলাইন ক্লাস করছিলাম আর সেটা খুবই অসুবিধা হচ্ছিল, তো ভ্যাকসিনটা দেওয়ার পর অনেকটাই সুবিধা হয়েছে। 25শে ডিসেম্বর প্রধানমন্ত্রীর ঘোষণা মতো সোমবার থেকে শুরু হয়েছে টিকাকরণ। কেন্দ্রের নির্দেশ মতো কাজ শুরু করলো কলকাতা পুরসভা। রিপাবলিক বাংলা। কোভিড সংক্রমণ রুখতে মাইক্রো কন্টেনমেন্ট জোন। শহরে 25টি মাইক্রো কন্টেনমেন্ট জোন ঘোষণা কলকাতা পুরসভার। কলকাতায় করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসরে নেমেছে কলকাতা পুরসভা। কোভিড পরিস্থিতি বিবেচনা করে শহরের 25 জায়গায় মাইক্রো কন্টেনমেন্ট জোন ঘোষণা করল কলকাতা পুরসভা। সাংবাদিক বৈঠকে ঘোষণা মেয়র ফিরহাদ হাকিমের। 25টা জায়গায় যেখানে 4-5 জনের বেশি এফেক্টেড প্রিমিসেস ধরে এরকম 25টা প্রিমিসেসে আমরা মাইক্রো কন্টেনমেন্ট জোন করছি, কন্টেনমেন্ট জোন বা মাইক্রো কন্টেনমেন্ট জোন করছি। একই সঙ্গে বাজারগুলিতে ভিড় নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি করা হচ্ছে। মাস্ক না পরলে বন্ধ কেনা বেচা। আর পুলিশকে বলবো একটু স্ট্রিক্ট হতে, যেটা আমি 5-6বার করে এই নিউ মার্কেট থানাকেও বলেছি, লালবাজারকেও বলেছি যে একটু হকার যারা বসবে তাদের যেন মাস্ক থাকে, তারা যদি বিক্রি করে তাহলেও সেই হকারকে বসতে দেওয়া হবে না। এইভাবে যদি একটু রেস্ট্রিকশন করে তাহলেই কিন্তু এটা আমরা এই ওয়েভটা, মানে এখন যে সিচুয়েশনটা এসছে সেটা আমরা ওভারকাম করে যাব। সংক্রমণ রুখতে সচেতনতাই একমাত্র দাওয়াই। সেই সচেতনতাতেই জোর দিচ্ছে পুরসভা। রিপাবলিক বাংলা। দৈনিক সংক্রমণ কিছুটা হলেও কমলেও বাড়ল কোভিডে মৃত্যু। গত 24 ঘন্টায় রাজ্যে সংক্রমিত 6078 জন। আক্রান্তদের মধ্যে কলকাতার 2801 জন। সংক্রমণের হার 19.59%। রাজ্যে কোভিড সংক্রমণ 6000-এর ঘরেই। রবিবারের তুলনায় সামান্য কমল সংক্রমণ, যদিও মৃতের সংখ্যা বেড়েছে। সংক্রমণের শীর্ষে কলকাতা। এক নজরে দেখে নেওয়া যাক রাজ্য স্বাস্থ্য দপ্তরের হেলথ বুলেটিন। 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত 6078, মৃত্যু হয়েছে 13 জনের। 24 ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত 2801। রাজ্যে 24 ঘন্টায় পজিটিভিটি রেট 19.59%। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় স্যাম্পল টেস্ট 31,030 জনের। সংক্রমণ রুখতে ইতিমধ্যেই করা বিধিনিষেধের পথে হেঁটেছে রাজ্য। চালু হয়েছে 15 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণ। রিপাবলিক বাংলা। নদিয়ায় শতাধিক তৃণমূল কর্মী সমর্থক যোগ দিলেন বিজেপিতে। রানাঘাটে শীতবস্ত্র প্রদানের অনুষ্ঠানে জেলা সভাপতি পার্থসারথীর হাত ধরে তাঁরা তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।
দেবাঞ্জন কাণ্ডের ছায়া এবার মালদায়। ভুয়ো পুলিশ সেজে মানবাধিকার কমিশনের স্টিকার লাগানো গাড়ি নিয়ে তোলাবাজির অভিযোগ। মালদার খোপাকাঠি চিকনা মোড় এলাকার ঘটনা। পলাতক 3 যুবক, একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ফুটপাতে জবরদখল উচ্ছেদ করল ইসলামপুর পুরসভা। কোনো ব্যবসায়ী ফুটপাত দখল করে ব্যবসা করলে ব্যবসায়ীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে মাইকিং করা হয় পুরসভার পক্ষ থেকে। লটারির টিকিট কেটে কোটিপতি হলেন নদিয়ার এক দিনমজুর। নদিয়ার রতনপুরের বাসিন্দা তিনি। লটারি জিতে খুশির হাওয়া দিনমজুরের পরিবারে। পূর্ব বর্ধমানের মেমারির পাহাড়হাটি গ্রামে কৃষকের মৃত্যু। আলু চাষে ক্ষতি হওয়ায় অবসাদে আত্মহত্যা করেন বলে দাবি পরিবারের।